যদি স্বীকার করেন তো প্রণাম জানাতে সাহস করি। যান, আমি আপনার প্রণাম গ্রহণ করব না। আমার অপরাধ তো বললেন না, যে জন্য আমায় এত বড় দণ্ড দেয়া হচ্ছে। আপনি এটা কেন বলেননি যে আপনিই অর্জুন? এটা তো জিজ্ঞাসা করেননি। আপনি জিজ্ঞেস করেছিলেন আপনি কি অর্জুনকে দেখেছেন, আর আমি বলেছিলাম হ্যাঁ আমি দেখেছি। আহা, বলে দিলেন যে দেখেছি, আর এটা বলেননি যে ওর কোনো বিশেষ গুণই নেই। আমার বিচারে তো নেই, যদি থাকে তো বলে দিন। কিছু তো বললেন না, উপরন্ত ঝগড়া করছেন। আরে আরে আরে, এই আমার প্রাণের প্রিয় বোন কেন দৌড়ে পালাচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝেছেন? তোমার এই পালাবার অর্থ? যদি কোনো কন্যা দিকবিদিক শূন্য হয়ে পালায়, তবে তার একটাই অর্থ হতে পারে যে ওর এই পালানোর বিষয় পিতাশ্রীর সঙ্গে কথা বলা উচিত। তুমি বললে এখনই পিতাশ্রীর কাছে দৌড়ে চলে যাই। ভ্রাতাশ্রী, কৃষ্ণের স্নেহে আপনি আপনার দ্বিতীয় দায়িত্ব একেবারেই ভুলে গেছেন নাকি? তুমি আমাকে এই দোষারোপ করছো না যে আমি তোমাকে ভুলে গিয়েছি? কারণ কি ভোলার আর মনে করার সীমাগুলোকে তুমি কবেই পার করে দিয়েছ। নিজের নিঃশ্বাসকে কেউ কি করে ভুলে যেতে পারে, আর কি করে মনে রাখতে পারে? ব্যাস ব্যাস ব্যাস, কবিতা পাঠের আর প্রয়োজন নেই। কারণ আমরা দুজনেই নিজেদের জীবনযাত্রাতে কবিতার মোড় পার করে এসে গেছি। আমি আমার কথা বলছি না। তবে তুমি কার কথা বলছো? আমি আমার কোন দায়িত্বটা পালন করিনি? আপনি কি সুভদ্রার বিষয়ে কিছু ভেবেছেন? কি হয়েছে সুভদ্রার? ও এখন বিয়ের যোগ্য হয়ে গেছে। মায়েদের মধ্যে এটাই তো দোষ হয়ে থাকে যে যখনই নিজের পুত্রীর দিকে তাকায় তাকে বিয়ের যোগ্য মনে করে। আর পিতাদের মধ্যে সবথেকে বড় দোষ এটা হয়ে থাকে, তারা পুত্রীকে কখনোই বিবাহযোগ্যা দেখতে পায় না। কিন্তু সুভদ্রা তো এখন... না না, কোনো কিন্তু নয়। কাল আমি স্বয়ং নিজের চোখেই দেখেছি যে ও দর্পণের সামনে বসে একা হাসছিল। আর যদি কন্যা দর্পণে নিজেকে দেখে হাসতে থাকে, তবে ওই হাসিকে বর্ষা ঋতুর প্রথম বর্ষণ বুঝে নেওয়া উচিত। কিন্তু দেবকী, সুভদ্রা কোনো সাধারণ কন্যা নয়। পিতাদের মধ্যে দ্বিতীয় দোষ এটাও হয়ে থাকে যে ওনারা নিজের কন্যাকে কখনো সাধারণ মনে করেন না। আচ্ছা, মানলাম যে ও এক বিশেষ কন্যা, তবে কি ভারতবর্ষের মধ্যে বিশেষ যুবকদের আকাল পড়েছে? আর খানিকটা আমাকেও তোর বিশেষ গুণ বলুন। ওর সবচেয়ে বড় গুণ হলো দেবকী যে